আসো আসো। ইয়ে আমি এনকে চ্যাটার্জি। আমি রজত গোস্বামী। ওই প্রভাত আমার ছোট ভাই, আমার মা। ও, আপনার বাবা তাহলে? গত হয়েছেন, এই 12 বছর হয়। ও, ফাদার এল কামসার। ওটা তাহলে বানানো টেলিগ্রাম। নমস্কার। এইটা একটু আবার এসব কেন? আমি এমনিতেই ভদ্রলোকের বাড়িতে খালি হাতে যাই না কখনো। আর আপনাদের সঙ্গে যখন একটা বিশেষ সম্পর্ক। মানে ঠিক বুঝলাম না তো। বুঝলেন না? না, বোঝার কথাও তো নয়। মানে আমি তো বুঝিয়ে এখনো কিছু বলিনি। আপনি বসুন না। ইয়ে, প্রভাত কোথায়? ও তো একটা চাকরির ইন্টারভিউতে গেছে, এক্ষুনি চলে আসবে। চাকরির ইন্টারভিউ? কেন, ও কি পাঞ্জাবের চাকরিটা ছেড়ে দেবে নাকি? সেরকমই তো মনে হচ্ছে। না না না, ওকে বলবেন যে ও নির্দ্বিধায় পাঞ্জাবে ফিরে গিয়ে চাকরিটা করতে পারে, আমার হোটেলেও থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, আমার ভাই কি আপনার হোটেলে ছিল? শুধু তাই নয়, ওখানে থাকতে থাকতেই আমার ভাগ্নির সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং সে আমাকে না জানিয়ে তাকে নিয়ে এখানে চলে আসে। ও তার মানে আপনি হলেন গিয়ে সুরেশ মুখার্জির শালক? আগে হ্যাঁ। দেখুন, একটা ব্যাপার আমি পরিষ্কার করে বলতে চাই চ্যাটার্জি বাবু, এ বিয়ে যেমন আপনিও মেনে নিতে পারেননি, আমরাও পারিনি। আমি মেনে নিতে পারিনি? কে বললো আপনাকে? আমি বললুম নাকি সে কথা? আমি মেনে নিতে না পারলে কি আর মিষ্টির হাড়ি নিয়ে আসি? বড় খোকা, তুই ওনাকে বৌমার ঘরে নিয়ে যা। আমি একটু আসছি, বসুন। আসুন। শুনুন, ওরা আসলে আমাকে ভুল বুঝছে। ওদের এই ভুলটা ভাঙাবার জন্যই আমার আশা। একটু ওদের সামনে গিয়ে দাঁড়াবো, ওদের মাথায় হাত রাখবো, প্রাণ ভরে ওদেরকে আশীর্বাদ করব, এইটুকু আমার ইচ্ছে। তাহলে চলুন, আপনাকে আপনার ভাগ্নির ঘরে আগে নিয়ে যাই। আসুন। বৌমা, কি করছো কি? তাড়াতাড়ি একটা ভালো শাড়ি পরে নাও, তোমার মামা এসছেন। মামা? এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। উনি তোমাদের বিয়েটা মেনে নিয়েছেন, সেই পাঞ্জাব থেকে দেখা করতে এসছেন। না মা, না আমি আমি দেখা করবো না। আমি না, আমি দেখা আপনারা কেউ মামাকে ঢুকতে দেবেন না। মাগো, ও বড় খোকা, তুই ছোটকে খবর দে, কাজকর্ম সেরে সে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। যা। আমি দেখছি। বেয়াই মশাই, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আমি আপনার মিষ্টি মুখের ব্যবস্থা করি। না না, আবার মিষ্টি মুখের কি?
হাঁটু কেমন? নাকি ওটা ওই ফাদারিল কাম শার্পের মতন ভাঁওতা? তুমি কেন এসছো এখানে? ওই তো তোর শাশুড়ির মুখে শুনলি তো সব। দেখতে এলুম তোরা কেমন আছিস। না, দেখতে তুমি আসোনি, তুমি এসেছো অন্য মতলবে। আমাকে ছেলে বলিও না মামা। আমার আবার কি মতলব থাকবে রে? হ্যাঁ, আমি সত্যি দেখতে এলুম তোরা কতটা সুখে আছিস। কতটা সুখে আছি সেটা তুমি দেখতে আসোনি, তুমি এসেছো ওই সুখের চাবিকাঠিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে। আসছো যে? ছিনিয়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তোরা সুখে নেই। এই তো তোর মুখ দেখেই তো তা আরো পরিষ্কার হয়ে উঠছে। না না, তুমি বাজে কথা বলছো, তুমি ভুল বলছো। আমি খুব ভালো আছি, আমি সুখে আছি। চিনতে পারছিস? না, কি এটা? তোর নেশার জিনিস। খাবি নাকি একটা বড়ি? না না না, আমি খাবো না। তুমি এগুলো এখানে কেন নিয়ে এসছো এভাবে? অনেক দিনের নেশা তো, হঠাৎ করে ছেড়ে দিলে শরীর কেমন আনচান করে, তাই নিয়ে নাও। মা, আমি শুনলাম যে মল্লিকার মামা নাকি এসছে। হ্যাঁ রে, উনি সব মেনে নিয়েছেন, আর কোনো রাগ নেই তোদের উপরে। এই দেখ, রসগোল্লার হাঁড়িও সঙ্গে এনেছেন। আরে ফেলে দাও এগুলোকে, এগুলো ফেলে দাও তুমি। এ আবার কেমন ধারা কথা? লোকটা সব মিটমাট করার জন্য অত দূর থেকে বাড়ি চলে এলো, আর তুই এখনো গো ধরে বসে আছিস। আরে মা, তুমি জানো না এই লোকটাকে? তুমি ওই যে কি ধূর্ত মানুষ তুমি। এই রসগোল্লার মধ্যে বিষ মেশানো হচ্ছে। আমি বলছি শোনো, আমাদের মেরে ফেলতে চাইও। ফেলে দাও এগুলো। তুই মিছিমিছি ভয় পাচ্ছিস ছোট খোকা। দেখ, খারাপ লোক কি কোনোদিন ভালো হতে পারে না? দস্যু রত্নাকর তো একদিন বাল্মীকি হয়েছিলেন রে। যাগে, ছাড়ো সব কথা, চাটা আগে করে নি, তারপর আমরা একসঙ্গে যাব। দেখবি আমার সঙ্গে গেলে তোর আর কোনো ভয় থাকবে না। আমার তো বাবু মানুষটাকে ভালোই মনে হলো রে। মা, না না, আমি না, আমি মল্লিকা, ভালো করে মনে করে দেখ, সেখানে এখন বসন্তকাল, ফুলে ফলে নতুন নতুন পাতায় ভরে উঠেছে জঙ্গল। সেসব ছেড়ে তুই এই নরকের মধ্যে পড়ে আছিস। আমি তো তোর বাড়ির লোকের সঙ্গে দুটো কথা বলেই বুঝতে পেরেছি, এরা কেউ তোকে পছন্দ করে না। না, এমনকি যার ভরসায় তুই ঘর ছেড়েছিস, এখানে বন্দি হয়ে আছিস, তারও মোহ দেখবি একদিন কেটে যাবে। না না না, তুমি এসব কথা বলো না আমায়, এসব কথা বলো না আমাকে তুমি। তোর ভালোর জন্যই বলছি। কি আছে এখানে? কি আছে? একটা দম চাপা ভটকা গন্ধওয়ালা ঘর, জঙ্গলের একটা শুয়োরও তো এর থেকে ভালো থাকে রে। তোর মনে পড়ে না জঙ্গলের সেই দক্ষিণা হাওয়া? মামা, আমাকে কেমন করে লোভ দেখিও না। বসন্তকাল, ভার্জিন স্প্রিং, সেই হাওয়ায় এখন পাগল হয়ে উঠেছে
আরাম কুঞ্জের আকাশ বাতাস। বিহাই মশাই নিন মিষ্টি খান। জামাইয়ের সঙ্গে পরে ঝগড়া করবেন, আগে একটু মিষ্টি মুখ করে নিন। না না বেয়ান, আমার মতটি হলো যে আগে তেতো মুখ পরে এই মিষ্টি মুখ। হ্যাঁ ছোট খোকা, কিরে আয় ভেতরে আয়। প্রভাত, এসো 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 এসো। আয়। এই এই, থাক 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 থাক, না না, তোমার স্থান আমার বুকে। কিরে এবার শান্তি হলো? বিহাই মশাই আপনি এসেছেন শুনে আমার ছেলে তো ভয়ে অস্থির। ভয় তো একটু ওকে পেতেই হবে, কারণ যা একটি মারাত্মক অপরাধ করে ফেলেছে আপনার পুত্র। মারাত্মক অপরাধ? আমার হাত থেকে বাঁচতে সে আমাকে একটি ভুয়ো টেলিগ্রাম পাঠিয়েছে, আর তাতে লেখা ছিল কি? ফাদার ইল কাম শার্প। ভাবুন ভাবুন, যে স্বর্গগত পিতার নামে এমন মিথ্যাচার, এ কত বড় অপরাধ। হ্যাঁ কত। হ্যাঁ আসলে মানে তখন এত তাড়াহুড়োর মুহূর্তে থাক 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 থাক, ও নিয়ে ভাবতে হবে না। দেখো বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো। এই যে এখন তোমরা দুটিতে যে সুখে শান্তিতে ঘর কন্যা করছো, এই যে আমার কত বড় সুখের ব্যাপার। হ্যাঁ, এর চেয়ে বেশি আমি আর কি চাইব। হ্যাঁ কিন্তু বেয়ান বেয়ান বেয়ান, এবারে কিন্তু আপনার সেই মিষ্টি মুখ। হ্যাঁ আপনি মিষ্টি খান, আমি একটা চা নিয়ে আসি। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আমাকে যা মিষ্টি দিয়েছেন ওতে হবে না, ও তো চেটেপুটে খেয়েই যাবো। আরো মিষ্টি আমি চাইবো। আচ্ছা আচ্ছা আরো দেবো, আপনি খান আমি আসছি। প্রভাত, তোমার দাদা কোথায় গেলেন? বড় ভালো লেগেছে ওকে ওনার সঙ্গে আলাপ করে আর কি। ওনাকে একটু ডাকো না, ডাকো, একটু সুখ দুঃখের কথা কই। হ্যাঁ হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এলে চিটকুটটা ধর, এতে তোর প্রাণ ভোমরা আছে, ধর। প্রাণ ভোমরা? কি বলতে চাইছো কি? তুই বুঝবি না, এখন বুঝবি না, এখন তো নানা বিষয় মাথার মধ্যে ঘুরছে, তো এখন তোর মাথায় ঢুকবে না, পরে পড়ে দেখিস। নে নে, ধর 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 ধর। ও হ্যাঁ, আর একটা কথা, আমার কথা নয়, ট্যান্ডনের কথা। না, এখন এসব কথা আমি শুনবো না মামা। ট্যান্ডন তোর জন্যে এই সাইজের একটা হিরে বেছে রেখেছে, ফাইন কাট। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার হাতে চা এ তো অমৃত। তবে হ্যাঁ, আপনাদের মিষ্টিও কিন্তু অসাধারণ। আমি যা খেয়েছি আরো মিষ্টি কিন্তু আপনাকে খাওয়াতে হবে। এবার চাটি খেয়ে দেখি চা কেমন হয়েছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, অসাধারণ, আপনার চাও অসাধারণ। আমাকে ঘুরে ঘুরে বারবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে। তুমি না সংসার ধর্ম ছেড়ে হিমালয় গিয়ে সন্ন্যাসী হয়ে যাও। কেন, কি হলো কি? মুখের সামনে বই ধরে রাখলে কি বলবো? ঠিক আছে বলো। বলি ওই মেয়েটির মামা তো এসে তোমার পাকা ধানে মইটি দিয়ে গেল। এর ফল কি হলো তা ভেবে দেখেছো একবার? ওই মামা চলে যাবার পর থেকে তোমার মা সারাদিন ওই ঘরে পড়ে রয়েছে। পড়ে রয়েছে মানে? এই মামাটি চলে যাওয়ার পর থেকে না, মা সারা দুপুর ওই ঘরে বসে মেয়েটির সঙ্গে গপ্প করছে। তারপর তো কালকে হেসেলে ঢুকবে, তারপর ঠাকুর ঘরে জোগাড় দেবে, ব্যাস হয়ে গেল পাকাপাকি ব্যবস্থা। আরে সে তো করবেই, আরে এই ব্যাপারে আমার কিছু করার নেই। আরে বাবা, কিছু করার নেই বলে মুখ গুজে বসে থাকলে হবে? একটা উপায় তো বার করতেই হবে। আরে উপায় একটা উপায়। আচ্ছা, ওই মামা যে ওই মেয়েটির আসল মামা, তার কি কোনো প্রমাণ আছে? না,
এমন তো হতে পারে আমাদের বিশেষ আনার জন্য ঠাকুরপো কাউকে সাজিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ ঠিক, এটা তো ভাবিনি। তোমার তো ওই দোষ, তুমি নিজে সোজা লোক বলে না দুনিয়া শুধু লোককে শুধু সোজা দেখো। আরে বাবা, ভালো করে খোঁজ খবর নাও। আমি কিন্তু হলফ করে বলতে পারি ওই লোকটি সাজানো মামা। এবার বুঝতে পারছি এত বাড়তি দরদ কেন লোকটার আমার প্রতি। মানে পরে আমাকে ডেকে জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করলো যে আমার মনে কোনো সন্দেহ এসেছে কিনা। মহা ধুরন্ধর লোক তো। তুমি একবার ভাবো না, যে ভাগ্নি মামার পিছনে লাথি মেরে পরপুরুষের সঙ্গে চলে এলো, সেই মামা নদের নিমাইটি সেজে ভাগ্নির সামনে হাজির হবে? এ কখনো হয়? তা ঠিক। ভালো করে খোঁজ খবর নিলেই না ঝুলি থেকে ঠিক বেড়ালটি বেরিয়ে পড়বে। মোট কথা, একই ছাদের তলায় ওই মেয়ের সঙ্গে আমি থাকবো না, থাকবো না, থাকবো না, মরে গেলেও নয়। পরিষ্কার করে কথাটা বলে দিলুম আমি তোমাকে। চিঠিটা কোথায় ফেলি? ঘরে? না না, ঘরে ফেললে তো জানতে পারবে সবাই। বাইরে ফেলে দিই। আরো কি শিশিটা? এটা ইচ্ছে করেই বাবা ফেলে গেছে এখানে। না না, এইসব কেন করছি আমি? না, মামার ফাঁদে পা দেব না আমি। ফেলে দিছি সেটা। আমি সত্যি দেখতে এলুম তোরা কতটা সুখে আছিস। কতটা সুখে আছি সেটা তুমি দেখতে আসোনি। তুমি এসেছো ওই সুখের চাবিকাঠিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে। আসছো যে? ছিনিয়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তোরা সুখে নেই। এই তো তোর মুখ দেখেই তো তা আরো পরিষ্কার হয়ে উঠছে। না না, তুমি বাজে কথা বলছো, তুমি ভুল বলছো। আমি খুব ভালো আছি, আমি সুখে আছি। চিনতে পারছিস?
কি রে বাবা, এই জানলাটাকে আবার খোলা রেখে দিয়েছে। অশোকা হোটেল। অশোকা হোটেল, রুম নাম্বার 105। ভোর 6:30 ট্রেন। ভোর 6:30 ট্রেন। আমি অপেক্ষা করে থাকবো। আমি অপেক্ষা করে থাকবো। তার মানে সবটাই অভিনয়। মামা মল্লিকাকে নিতে এসেছিল। মল্লিকা, মল্লিকা, মল্লিকা। মল্লিকার চিঠি। সার্কাসের বাগিনী থেকে চিড়িয়াখানার বাগিনী হতে পারলাম না, আমি চললাম। আমারই ভুল, বোঝা উচিত ছিল সবই দুদিনের মোহ। বাঘিনী যেমন করে শিকার ধরে, তেমনই লোকালয়ে এসে একটা শিকার ধরে তার প্রাণটুকু হরণ করে নিয়ে বাঘিনী ফিরে গেল জঙ্গলে। আর কিছু পিছুটান রইল না। কিছুদিন বাদেই মা মারা গেল, আর আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। যেদিকে দু চোখ যায় হাঁটতে শুরু করলাম। আস্তে আস্তে নামহীন ঠিকানাহীন একজন মানুষে পরিণত হলাম আমি। এখন আমার একটাই পরিচয়, আমি রাস্তার এক ভিখিরি। একটা স্বপ্ন ছিল, সেটা শেষ হয়ে গেল চিরকালের মতো। আমার স্বপ্নের ঝাঁপি নিয়ে আমি চললাম অনেক দূরে। বিদায় পৃথিবী, বিদায়।